জোর করে খাওয়ানোর দরকার নেই, কারণ আমি যে ফ্লুইডটা নিব ওই ফ্লুইডই ওই সময় আমার নিউট্রিশন সাপোর্ট দেওয়ার জন্য যথেষ্ট থাকবে। এবং একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লুইডের হিসাব আছে আমাদের, হ্যাঁ, এই ফ্লুইডের হিসাবটা আমাদের এখানে বলার দরকার নেই, যেহেতু এটা সাধারণের জন্য অনুষ্ঠান। এই ফ্লুইড হিসাবটুকু আমরা মাথায় রেখে, ওই ক্রিটিক্যাল ফেজটা হচ্ছে জ্বর যখন ছেড়ে যাবে তখন থেকে নেক্সট 48 আওয়ার্স, এই সময়টা হচ্ছে ডেঙ্গুর সবচেয়ে ক্রিটিক্যাল সময় পেশেন্টের জন্য এবং ফিজিশিয়ানের পার্ট থেকে। এই সময়টা যদি আমরা ভালো ম্যানেজ করি, কোনো ডেঙ্গু পেশেন্ট মারা যাবে না। আর এই সময়টা যদি আমরা ধরতে না পারি, যদি প্রপার ফ্লুইড ম্যানেজমেন্ট না করতে পারি, তাহলে এই পেশেন্ট শকে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং শকে গেলেই আসলে মর্টালিটি অনেক হাই হয়ে যাবে। তখন যত ভালো সেন্টার, কত টার্সিয়ারি লেভেলের হসপিটাল, কত ভালো লাইফ সাপোর্ট আপনি দিবেন, তখন এইটা খুব আনপ্রেডিক্টেবল হয়ে যায়। এই জন্য এই ক্রিটিক্যাল ফেজের ম্যানেজমেন্ট, 48 আওয়ার্সের ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। কাজেই কখন আমার ক্রিটিক্যাল ফেজটা শুরু হলো, এই সময়টা আমার ধরতে পারা। তো এই সময়টা ধরতে পারতে গেলেই ওই আমাকে পালস দেখতে হবে, যে হঠাৎ করে পেশেন্ট জ্বর নেই কিন্তু পালস 100-র উপরে উঠে গেল কিনা, আমার রেসপিরেটরি রেট বেড়ে গেল কিনা, আমার ইউরিন আউটপুট কমে গেল কিনা, আমার সিস্টোল ডায়াস্টোল, উপরের রক্তচাপ নিচের রক্তচাপ খুব ন্যারো হয়ে গেল কিনা। আমরা 20-এর কমে গেলেই বলি যে এটা ন্যারো পালস প্রেশার, হ্যাঁ, এরকম হয়ে গেল কিনা, পেশেন্টের কনসাসনেস লেভেল কমে গেছে কিনা, কিংবা পেশেন্ট শান্তই ছিল, হঠাৎ করে খুব অস্থিরতা, ছুটাছুটি করার করছে কিনা। যদি এরকম কিছু হয়, কিংবা খুব বেশি ব্লিডিং আমি দেখছি, হ্যাঁ, তার নাক মুখ থেকে বমি হচ্ছে, কালো পায়খানা হচ্ছে, এই জিনিসগুলোই হচ্ছে ক্রিটিক্যাল ফেজের লক্ষণ। এবং এই সময়টাই আমাকে খুব অ্যাকুরেটলি ফ্লুইড দিতে হবে। এবং ফ্লুইডের মধ্যে আমরা নানান রকম ফ্লুইডেই যাই, সবচেয়ে ভালো ফ্লুইড হচ্ছে নর্মাল স্যালাইন, এবং এটা বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে নর্মাল স্যালাইন পাওয়া যায় না। কখনো কখনো বিকল্প হিসেবে আমরা হার্টম্যান সলিউশনের কথা বলি। আবার যদি ব্লিডিং থাকে, এটা এক্সটার্নাল ব্লিডিং হোক যেটা আমরা চোখে দেখছি, অথবা ইন্টারনাল ব্লিডিং, যদি ইন্টারনাল ব্লিডিং থাকে তাহলে আর তখন আমাকে এই ফ্লুইড দিয়ে হবে না, তখন ব্লাড দিতে হবে, ব্লাড দিতে হবে, এবং হোল ব্লাড অথবা প্যাক সেল, হ্যাঁ। কিন্তু এই সময় প্লেটলেট আমার আসলে কোনো ভূমিকা নেই, আমরা বারে এই কথাগুলো বলি। এবং আমি এই প্রসঙ্গে আরও কিছু সতর্কতা হিসেবে বলতে চাই, সেটা হচ্ছে যে ডেঙ্গুতে খুব বেশি গায়ে ব্যথা হয়, খুব বেশি জয়েন্ট পেইন হয়, হেডেক হয়, চোখে ব্যথা হয়, হ্যাঁ, কিন্তু দয়া করে আমরা কোনো ব্যথার ওষুধ খাবো না। একমাত্র ব্যথা বা জ্বরের ওষুধ হচ্ছে প্যারাসিটামল, এর বাইরে কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কোনো স্টেরয়েড নিব না, কোনো স্টেরয়েড নিব না। যদি কোনো কারণে কোনো পেশেন্ট আগে থেকে কোনো স্টেরয়েডের উপরে থাকে, যে ডক্টর বলে দিয়েছে কোনো অবস্থাতেই স্টেরয়েড বন্ধ করা যাবে না, যেমন এরকম একটা রোগের নাম আমরা বলি যে অ্যাডিসনস ডিজিজ, এরকম যদি না হয় তাহলে আমি স্টেরয়েড কন্টিনিউ করব কিনা এটা আমি ফিজিশিয়ানের পরামর্শ নিব, আদারওয়াইজ নিজে থেকে কোনো স্টেরয়েড নিব না। নাম্বার 3 হচ্ছে প্লেটলেট কাউন্ট কমে যাওয়া। এই জিনিসটাকে গুরুত্ব দিয়ে প্লেটলেট বাড়ানোর জন্য পেঁপের রস, কিংবা এই যে এখন বিভিন্ন রকম পেঁপের ক্যাপসুল পাওয়া যায়, এটা, কিংবা প্লেটলেট কাউন্ট বাড়ানোর জন্য এখন কিছু ড্রাগ ব্যবহার করে, এলট্রম্বোব্যাক, এগুলোর কোনো ভূমিকা নেই। দয়া করে এই সমস্ত চিকিৎসায় যাবেন না। একটা নর্মাল স্যালাইন দিনে 1 লিটার 1.5 লিটার এতটুকু দিলেই হয়তো আপনি সেভ হয়ে যাবেন। আপনি অযথা ওই জিনিসগুলোর পিছনে দৌড়াবেন না। এবং আরও কয়েকটা ড্রাগের ব্যাপারে একটু সতর্ক থাকা লাগবে। কেউ যদি রেগুলার কোনো অ্যান্টিহাইপারটেনসিভ, হাই ব্লাড প্রেশারের ওষুধ খেতে থাকেন, এই ক্ষেত্রে তিনি ডাক্তারের সাথে পরামর্শ না করে এই ওষুধ বন্ধও করবেন না, চালুও করবেন না, হ্যাঁ। আরেকটা হচ্ছে যেটা, রক্ত পাতলা রাখার কিছু ওষুধ আছে, আমরা জানি যাদের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, করোনারি হৃদরোগ আছে, তাদের ক্ষেত্রে অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, এই ধরনের ওষুধগুলো টেম্পোরারিলি বন্ধ রাখতে হবে। কারো ক্ষেত্রে হার্টের জন্য কিছু ওষুধ আমরা দেই, হ্যাঁ, অ্যান্টিকোয়াগুলেন্ট বলি, ওয়ারফারিন বা এইরকম গ্রুপের কিছু ওষুধ, এই ওষুধগুলো টেম্পোরারিলি বন্ধ রাখতে হবে। কিন্তু এগুলো আপনি নিজে সিদ্ধান্ত নেবেন না, এগুলো অবশ্যই আপনার ডক্টরের পরামর্শে আপনি থাকবেন।